ভাই এই যে এরা হচ্ছে ফ্ল্যাগশিপ কিলার বলতে আমরা কি বুঝি, যেটা মোটামুটি হাই মিড রেঞ্জ বাজেটে পাওয়া যাবে কিন্তু পারফরমেন্স করবে ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোনের মতো, গেমিং এ ভালো রেজাল্ট থাকতে হবে এবং সবকিছু মিলে বলা যায় হাই মিড রেঞ্জ বাজেটের সেরা স্মার্টফোনই হতে হবে। আমরা কথা বলছিলাম iQOO ফোন নিয়ে, ভিভো iQOO 7 Pro এবং iQOO 8 Pro। তো আপনারা অনেকেই কনফিউজড এই দুইটা ডিভাইসের মধ্যে থেকে কোনটা আসলে কিনবেন, কারণ হলো মার্কেটের দুইটা ডিভাইসেই সেম দামে পাওয়া যায় এখন, মানে প্রায় 19-20 বলতে পারেন আর কি। তো অনেকেই কনফিউজড হয়ে আছেন কোনটা নেওয়া উচিত। আমরা মোটেই কম্পারিজন করতে চাচ্ছি না, এটার রিভিউ থাকবে মূলত, বাট তারপর আপনি আশা করছি বুঝতে পারবেন কোনটা আপনার কেনা উচিত। বাই দ্য ওয়ে, এই স্মার্টফোনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এসএমএস গ্যাজেটে iQOO ফোনগুলো অ্যাভেলেবেল রয়েছে। এছাড়াও বর্তমান সময়ের জনপ্রিয় সমস্ত স্মার্টফোনগুলোই অ্যাভেলেবেল থাকছে। ভিডিও ডেসক্রিপশনে তাদের সমস্ত ইনফরমেশন দেওয়া থাকলেও তাদের সাথে যোগাযোগ রাখতে পারেন। ইভেন এর প্রাইস যেহেতু আপ ডাউন করবে আনঅফিশিয়াল ডিভাইস, সো যোগাযোগ অবশ্যই রাখতে পারেন। নিউ 7 Proর মতো এর রেয়ারেও আমরা দুইটা সেন্সর পাবো। মূলত মেইন শুটারটা হলো 50 মেগাপিক্সেলের, যা সোনি IMX866, যেখানে ওআইএস আছে। এর সাথে 8 মেগাপিক্সেলের একটি আলট্রাওয়াইড শুটার রয়েছে। আলাদা করে কোনো ধরনের টেলিফটো জুম লেন্স নেই। তবে আমার মনে হয় কি দুইটা শুটার দুইটা কাজের, জাস্ট আলট্রাওয়াইডটা আরেকটু বড়সড় হলে ভালো হতো, লাইক 13 মেগাপিক্সেল হতে পারতো আর কি। এনিওয়ে, এই স্মার্টফোন দিয়ে কিন্তু আমরা বেশ কিছু ছবি তুলেছি বিভিন্ন জায়গায়। প্রত্যেকটা ছবি কিন্তু বেশ কালারফুল মিন্স এমন না যে একদম ওভার স্যাচুরেটেড করে ফেলছে। আবার এটাও ট্রু, এটা একদম ন্যাচারাল টোনেও ছবি দিচ্ছে না। আমার কাছে বেশ কিছু ছবিতে একটু ওয়ার্ম টোনও লাগছিল, যে বিষয়টা অনেকের কাছে ভালো লাগতে পারে। আবার আমার কাছে মনে হয়েছে আরেকটু ন্যাচারাল টোনে দিলে ছবিগুলো বেশি ভালো লাগতো। তবে ছবিতে আমরা ডিটেল ভালোই দেখছি, ইভেন জুম করলেও ভালোই ডিটেলের দেখা পাওয়া যায়। এইটার ডাইনামিক রেঞ্জ কিন্তু বেশ ভালো, যেমনটা আপনারা দেখছেন যে শ্যাডো এরিয়াতেও ভালো ডিটেল ধরে রাখতে পারছে, আবার হাইলাইটেড এরিয়াগুলোও কিন্তু ভালোভাবে ব্যালেন্স করতে পারছে। সেই সাথে এক্সপোজার ব্যালেন্সও একদমই ঠিকঠাক আছে এই স্মার্টফোনটির মেইন ক্যামেরার। আমরা যদি আলট্রাওয়াইডের সাথে কম্পেয়ার করি, ডে লাইট কন্ডিশনে আলট্রাওয়াইড আর মেইন ক্যামেরার ছবির কালারে কিছুটা তারতম্য দেখবেন। হ্যাঁ, ডিটেলের পরিমাণে কিছুটা কম রয়েছে, আর একদম কর্নার এরিয়াগুলোতে একটু ডিটেল বেশি হারাতে দেখা যায়। তবে এর বাইরে কিন্তু মোটামুটি চলনসই ছবি দিচ্ছিল আলট্রাওয়াইড শুটারটি। তবে নাইট মোডে বা লো লাইটে আলট্রাওয়াইড শুটারটি মোটেই ভালো রেজাল্ট দিচ্ছে না কিন্তু এই স্মার্টফোনেরও। কিন্তু লো লাইটে আমরা দেখছিলাম মেইন শুটার ভালো রেজাল্ট দিচ্ছে। ইভেন সেখানে আমরা নাইট মোড ব্যবহার করলেও বেটার একটা আউটপুট পাচ্ছিলাম। যেমন মোটামুটি ভালোই ডিটেল ধরে রাখতে পারে, আর একদম ওভার কন্ট্রাস্টি হতেও আমরা দেখছি না। সেই সাথে নয়েজ গ্রেনও মোটামুটি কাট করে। হ্যাঁ, নয়েজ গ্রেন কাট করতে একটু সফটও করে, বাট ওভারঅল নাইট মোডের ছবিও ভালো লাগবে আশা করছি মেইন ক্যামেরার। তো আপনাদের উদ্দেশ্যে আমরা এর মেইন ক্যামেরার বেশ কয়েকটা ছবি দিয়ে দিলাম ডে লাইট কন্ডিশনের। আপনার কাছে এই দুইটা স্মার্টফোনের মধ্যে কোন ক্যামেরার ছবি বেশি ভালো লেগেছে কমেন্ট করে মাস্টার জানাবেন। আচ্ছা, এরপরে রয়েছে পোর্ট্রেট মোডে দেখলাম এটা 2x জুম করে আর কি ছবি নেয়। আবার আপনি চাইলে 2xটা ক্যান্সেল করে 1xও নিতে পারবেন আর কি। তো 2x দিয়ে তুললে পরে ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা দেখতে ভালো লাগে, একটু ছবিটা দেখতে মোটামুটি তখন বেশ ভালোই লাগে। তো এর এজ ডিটেকশন মাঝে মধ্যে ক্রিটিক্যাল জায়গাগুলোতে একটু মিসম্যাচ করছিল, এর বাইরে ঠিকঠাক আছে। কিন্তু যেটা হয় মেইন সাবজেক্টকে অনেকটাই সফট করে ফেলে, যেটা মোবাইল ফোনের স্ক্রিনে দেখতে খুব ভালো লাগে, কিন্তু একটু বড় স্ক্রিনে যখন দেখতে যাবেন তখন দেখবেন যে হ্যাঁ, এখানে ডিটেলের অনেকটাই অভাব রয়েছে, মানে স্ক্রিনটা একদমই স্মুথ করে ফেলে। এটা যদি আরেকটু ডিটেলে থাকতো সেই ক্ষেত্রে ছবিগুলোতে আর একটু কোয়ালিটি পাওয়া যেত, বাট এখন যা দিচ্ছে সেগুলো দেখে ভালো লাগবে, সোশ্যাল মিডিয়ার রেডি টাইপ চাইলেই আপলোড করা যায় এরকম আর কি। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা 16 মেগাপিক্সেলের, যাও দেখছিলাম মেইন ক্যামেরার মতোই কিছুটা ওয়ার্ম টোনের দিকে ছবি দেয়, আবার স্কিন টোনও কিন্তু একটু কিছুটা শিফট করছে আর কি। পাশাপাশি আমরা দেখছি যে স্কিনটা একটু সফট করে দিচ্ছে, যা দেখতে ভালো লাগে। তবে ডাইনামিক রেঞ্জের দিক থেকে মেইন ক্যামেরার মতো অতটা ভালো না হলেও অনেক স্মার্টফোনের সাথে কম্পেয়ার করলে দেখবেন যে ফ্রন্ট ফেসিং ক্যামেরা হিসেবে এটা ডাইনামিক রেঞ্জ মোটামুটি ভালো। যেমন সাবিরের এই ছবিটাই দেখুন, রেয়ারে একটা হেলিকপ্টার যাচ্ছে, সেটাও কিন্তু মোটামুটি ভালোভাবে ফুটিয়ে তুলতে পারছে, যেখানে বেশ হাইলাইট রয়েছে আকাশের কারণে। আবার সাব্বিরের ফেসটাও কিন্তু মোটামুটি ভালোভাবেই ধরে রাখতে পারছে এই। আর অবশ্যই হ্যাঁ, লো লাইটে এটা কিছুটা সফট করে বা আর্টিফিশিয়াল লাইটিং কন্ডিশনে কিছুটা সফট হতে দেখা যায় আর কি। তো এর বোথ সাইডের ক্যামেরার ছবিতে আমি যে বিষয়টা খেয়াল করলাম, ওই যে ওয়ার্ম একটা টোন মোটামুটি দিচ্ছে, এই বিষয়টা আমার মনে হয় iQOO যদি পরবর্তীতে ফিক্স করে দেয় আর একটু ন্যাচারাল করে দেয়, তাহলে মনে হয় দেখতে আরও বেশি জোস লাগবে। হয়তো ভবিষ্যতে এটা ঠিক করলেও করতে পারে। এর মেইন ক্যামেরায় ভিডিও শুট করা যায় সর্বোচ্চ 8K 24 FPS এ। তবে 8K এর ক্ষেত্রে আমরা কোনো ধরনের স্টেবিলিটি পাচ্ছিলাম না, রেজলিউশন ভালোই পাওয়া যায়। তবে আমার মনে হয় বেস্ট রেজাল্ট আপনারা পাবেন 4K 60 FPS এ। সেই ক্ষেত্রে ইআইএসটা মোটামুটি কাজ করে, খুব আহামরি লেভেলে স্টেবল না হলেও আপনি একটু শক্ত হাতে বা একটু ভালোভাবে শুট করতে পারলে বেশ স্টেবল একটা ফুটেজ পেয়ে যাবেন, এবং তখন যে পরিমাণে আসলে ডিটেল পাওয়া যায় সেটাও ঠিকঠাক আছে। তবে এক্সপোজার ব্যালেন্সে মাঝে মধ্যে একটু আমরা দেখছিলাম যে একটু টাইম নিচ্ছে আর কি। হ্যাঁ, ধরুন আপনি লো লাইটের দিকে ধরে রাখছেন, আবার হঠাৎ করে বেশি আলো চলে আসলো, এই জায়গাটা ব্যালেন্স করতে গিয়ে একটু টাইম নিচ্ছিল। এর বাইরে মোটামুটি এর ভিডিও কোয়ালিটিও ঠিকঠাক আছে। এবার আসা যাক ডিসপ্লে সেকশনে। সাইজ হলো 6.78 ইঞ্চ। এক হাতে ব্যবহার করতে গিয়ে অনেকের জন্যই, যাদের হাত একটু ছোট তারা একটু প্যারা খাবেন। এই ডিসপ্লেটা 1.5K রেজুলেশনের, এখানে আমরা 144 হার্টজ হাই রিফ্রেশের দেখছি। HDR10 এর সাপোর্ট রয়েছে এই ডিসপ্লেতে, এবং এটার পিক ব্রাইটনেস হলো 1300 নিটস। তো কাগজে কলমে যা আমরা দেখছি সেটা কিন্তু মোটামুটি ভালোই, বা অ্যাজ এ ফ্ল্যাগশিপ কিলার ঠিকঠাক আছে বলতে হবে। এই জায়গায় কিন্তু অবশ্যই ছোট ভাই থেকে সে এগিয়ে আছে, অর্থাৎ 7 Pro ডিসপ্লেটা ছিল 120 হার্টজ হাই রিফ্রেশ রেটের এবং এটা ফুল HD প্লাস রেজুলেশনের। সুতরাং এই দুইটা স্মার্টফোনের
স্মার্টফোনের মধ্যে থেকে যদি আপনি কি না ডিসপ্লের হিসাব করে তাহলে এটা গিয়ে থাকছে। ডিসপ্লেতে পাঁচল কাটা রয়েছে টপ সেন্টারে, যা বেশ ন্যারো এবং ডিসপ্লেটা মোটামুটি সিমেট্রিক্যাল টাইপের, অনেক বেশি ন্যারো এমন না, তবে একটা ইমার্সিভ ভিউ কিন্তু এর থেকেও পাওয়া যাচ্ছে। এই ডিসপ্লেটার কালার অ্যাকুরেসি যথেষ্ট ভালো মনে হয়েছে আমার কাছে, প্রায় অ্যাকুরেট কালার দিয়েছে এটা। টাচ রেসপন্সও যথেষ্ট ভালো, খুবই রেসপন্সিভ। ইভেন আমরা এটার হাই রিফ্রেশ রেট চেক করে দেখছিলাম, হ্যাঁ সেটাও এটা মোটামুটি ঠিকঠাকভাবে পুশ করতে পারছে। তবে রিফ্রেশ রেটের ব্যাপারে আমরা সেটিংসে গিয়ে দেখলাম এটাকে আপনি জাস্ট স্ট্যান্ডার্ডে রাখতে পারবেন, আবার একদম হাই রিফ্রেশ রেটে রাখতে পারবেন। তবে এর মাঝে যদি এমন থাকতো লাইক আপনি 90 হার্জে সেট করতে চাচ্ছেন অথবা 120 হার্জে সেট করতে চাচ্ছেন, ওটা থাকলে সুবিধা হতো। ওই বিষয়ে আমরা পাইনি আর কি। তো এই ডিসপ্লেটা কিন্তু 1 বিলিয়ন কালার সাপোর্ট করে। হ্যাঁ, আমরা এটাতে আসলে বিভিন্ন রকম গেম টেম, প্রচুর পরিমাণে গেম টেম খেলা হয়েছে, অনেক গেম, পাশাপাশি আমরা প্রচুর ভিডিও দেখেছি। তো সব কিছু মিলে ডিসপ্লেটার এক্সপিরিয়েন্স আমাদের কাছে ভালো ছিল এবং আমি আপনাদেরকে এটুকু বলতে পারি এটা ডিসপ্লে ভালো লাগবে আশা করছি। পারফরমেন্স সেকশন, এই স্মার্টফোনটা দুইটা ভেরিয়েন্টে পাওয়া যায়, 16 256 জিবি, 16 512 জিবি। প্লাস এটাতে মেমোরি কার্ড ব্যবহার করার আলাদা কোনো সুযোগ নাই, যেহেতু আসলে স্টোরেজ অনেক বড়, ওটার হয়তো প্রয়োজনও পড়বে না। এটা রান করতেছে কিন্তু অ্যান্ড্রয়েড 13-এ এবং আমাদের কাছে যেটা রয়েছে এটা কিন্তু চাইনিজ ভ্যারিয়েন্টের, যে কারণে আমরা পেয়েছি অরিজিন ওএস 3। আর গ্লোবালি যেগুলো আসবে বা ইন্ডিয়াতেও আসতে পারে সেগুলোতে আর কি থাকার কথা, ফান্টাস ওএস থাকার কথা, ভিভোর যেটাতে আমরা দেখি। হ্যাঁ, তবে সত্যি বলতে কি ভিভোর ফান্টাস ওএসের চাইতে, মানে iQOOর সাথে যেভাবে ওরা কাজ করে আর কি ফান্টাস ওএসটা, তার চাইতে আমার কাছে এইটা অনেক বেশি অপটিমাইজ মনে হয়েছে। সে যাই হোক, প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেকের প্রসেসর ডাইমেনসিটি 9200 প্লাস। ছোট ভাইয়ে কি ছিল স্ন্যাপড্রাগন 8 প্লাস জেনারেশন 1। তো এখানে এসেই অনেকে কনফিউজড, আমার আসলে স্ন্যাপড্রাগন নেওয়া উচিত নাকি মিডিয়াটেকের এটা নেওয়া উচিত। দেখুন, স্ন্যাপড্রাগনের এই প্রসেসরের চাইতে মিডিয়াটেক ডাইমেনসিটি 9200 প্লাস বেশ খানিকটা এগিয়ে আছে, বেশ খানিকটা। হ্যাঁ, ইভেন এইটা 1.5 বছর পরে এসছে লেটেস্ট একটি প্রসেসর, দুটাই 4nm ফেব্রিকেশনের, বাট সব জায়গায় যদি দেখতে যান তাহলে দেখবেন যে মিডিয়াটেকের এই প্রসেসরটা অনেকটা এগিয়ে আছে। যাই হোক, রেগুলার পারফরমেন্স বলেন, গেমিং বলেন, সব কিছুতে আপনি কিছুটা এগিয়ে থাকবেন এই স্মার্টফোনটার সাথেই। তো এই ফোন দিয়েও গত এক সপ্তাহে আমরা সবকিছু ব্যবহার করে দেখেছি, যেহেতু চাইনিজ ভ্যারিয়েন্টের ফোন, এর মাঝে আমরা বেশ কিছু চাইনিজ ব্লোটওয়্যার পেয়েছি এবং অবশ্যই গুগল প্লে স্টোর ছিল না, আমরা সেটা ডাউনলোড করে নিয়েছি, পরবর্তীতে গুগল প্লে স্টোর থেকেই সবকিছু ইনস্টল করতে পারছিলাম। তো যারা জানেন না চাইনিজ ভ্যারিয়েন্টের ফোনগুলোতে কিভাবে ইনস্টল করবেন, জাস্ট ফার্স্টে আপনি এখানে যে কোনো একটা ব্রাউজার, ওদের তো একটা বাই ডিফল্ট একটা ব্রাউজার থাকে, ওটা দিয়ে আপনি গুগল ক্রোমটা ডাউনলোড করে নিতে পারেন অথবা গুগল প্লে স্টোর ডাউনলোড করে নিতে পারেন, দেন প্লে স্টোর থেকে সবকিছু ইনস্টল করে নিলেই চলবে। আমরা কিন্তু এই ফোনটাতে উবার, ফুডপান্ডা, তারপর গুগল ম্যাপ সবকিছু ইনস্টল করে দেখেছি, কারণ চাইনিজ ভ্যারিয়েন্টের ফোনে অনেক সময় এই বিষয়গুলো চলতে দেখা যায় না বা এই ধরনের অ্যাপে একটু ঝামেলা করে, বাট এই স্মার্টফোনে একদম ঠিকঠাক রেজাল্ট দিয়েছে এবং আমাদের লোকেশন জনিত কোনো প্রবলেম ফেস করতে হয়নি। পাশাপাশি আমরা সোশ্যাল মিডিয়া যে ধরনের অ্যাপ্লিকেশনগুলো রেগুলার চালাই সেগুলো আমরা চালিয়েছি, এছাড়াও একটু হেভি টাস্কিং করার ট্রাই করেছি। ইভেন এইটা মাল্টিটাস্কিংয়ে ভাই সিরিয়াস রেজাল্ট দিয়েছে। মাল্টিটাস্কিংয়ে ভালো রেজাল্ট করারই কথা। এখানে 16 জিবি র্যাম, সেই সাথে আরও আপনি 8 জিবি ভার্চুয়াল র্যামও ব্যবহার করতে পারবেন, 24 জিবি র্যাম। কিন্তু অনেকের কম্পিউটারে নেই, আমি শিওর আপনারা যারা ভিডিও দেখতেছেন অনেকের কম্পিউটারেই হয়তো 16 জিবি র্যাম নেই। তো 16 প্লাস আরও 8, এত র্যাম লাগে না, অবশ্যই লাগে না। তবে হ্যাঁ, র্যাম থাকার দরুনে আমরা এটাতে মাল্টিটাস্কিংয়ে খুব ভালো রেজাল্ট পেয়েছি। একদম অনেক পিছনের অ্যাপসও দেখছিলাম ক্র্যাশ করছে না মোটেই। সোজা কথা, একদম ফ্ল্যাগশিপ গ্রেডের একটা স্মার্টফোন থেকে আপনি যা আশা করেন পারফরমেন্স সেকশনে, সেটাই এই স্মার্টফোন পুশ করতে পারবে। তবে গত এই কয়েকদিনের ব্যবহারে এর ইউআই আমরা কোনো ধরনের বাগ বা কোনো ধরনের ত্রুটি কিন্তু এখন পর্যন্ত ফেস করিনি। তাহলে গেমিংয়ের কি অবস্থা? যেহেতু ফ্ল্যাগশিপ কিলার, আমরা এখানে বেশ কিছু গেম লোড দেই এবং সবগুলোই প্লে করা হয়েছে। ফার্স্ট অফ অল আমরা এখানে জেনশন ইম্প্যাক্ট খেলি, যেটা কিনা আমরা লোয়েস্ট 30 FPS এ ট্রাই করছিলাম, লো গ্রাফিক্স 30 FPS এ, যেখানে খুব ভালো রেজাল্ট দিয়েছে, একদম সুপার স্মুথ, বাটার স্মুথ টাইপের একটা রেজাল্টই দিয়েছে, খুব বেশি গরমও হচ্ছিল না তখন। তারপরে আমরা এটাকে একদম হাইয়েস্ট 30 FPS এও ট্রাই করছি, তো মাঝে মধ্যে ল্যাগ পেয়েছি এবং দেখলাম মোটামুটি 1.5 ঘন্টার মতো গেম প্লে করলে এই ফোনটা ভালোই হিট জেনারেট করে এবং তখন গিয়ে পারফরমেন্স ভালোই ড্রপ করতে দেখা যায়। লাইক তখন আমরা দেখছিলাম যে ফ্রেম ড্রপ করছে এবং মাঝে মধ্যে একটু বড় ধরনের ল্যাগও দিচ্ছিল। কিন্তু যদি কিনা আপনি 40 মিনিট বা 50 মিনিট 1 ঘন্টা গেম প্লে করতে চান, তাহলে কিন্তু এই ধরনের ভারী গেমগুলোতে কোনো ধরনের প্রবলেম দেবে না বা একটা স্টেবল পারফরমেন্সই ধরে রাখতে পারে। পাবজি আমরা ট্রাই করছিলাম, যেটা দেখলাম স্মুথ এক্সট্রিমে প্লে করা যায়, আবার আমরা আলট্রা এইচডি আলট্রাতে আমরা প্লে করে দেখছিলাম। এমন সেটিংসেও কিন্তু এই স্মার্টফোন থেকে ভালো রেজাল্ট পেয়েছি। বিষয়টা হলো এরকম যে আপনি ঘন্টা খানেক বা 40 মিনিট যদি গেম প্লে করেন তাহলে দেখবেন খুব সুন্দর স্টেবল পারফরমেন্স ধরে রাখতে পারছে এই স্মার্টফোনটা, বাট এরপরে যত সময়টা যায় আস্তে আস্তে ফোনটা বেশি হিট জেনারেট করে এবং পারফরমেন্স কিছুটা ড্রপ করে দেয় আর কি। এর বাইরেও কিন্তু আমরা ট্রাই করছিলাম কল অফ ডিউটি, ই ফুটবল, অ্যাশপালস 9, এর প্রত্যেকটা গেমেই কিন্তু এই স্মার্টফোনে ভালো রেজাল্ট দিয়েছে এবং বেশ অপটিমাইজড মনে হয়েছে আর কি এই স্মার্টফোনের সাথেও আমাদের কাছে। তো ওভারঅল গেম প্লের পুরোপুরি এক্সপিরিয়েন্সটা ভালো ছিল, কারণ এইটাতে স্টেরিও স্পিকার রয়েছে, যাও বেশ লাউড এবং দুপাশ থেকে প্রায় ব্যালেন্স টাইপের একটা সাউন্ড দেয়। আর এর যে ডিসপ্লেটা বলছিলাম যে প্রায় অলমোস্ট অ্যাকুরেট টাইপের কালার দেয়। তো সবকিছু মিলে কিন্তু এইটার রেজাল্ট ভালো ছিল, গেমিং এক্সপিরিয়েন্স ভালো ছিল। অ্যাজ এ ফ্ল্যাগশিপ কিলার টাইপের ডিভাইস ঠিক আছে, কিন্তু অবশ্যই গেমিং টাইপের ডিভাইসের সাথে কম্পেয়ার করতে পারবেন না। বাট চিন্তা যদি করেন এরকম আমি একটা ফ্ল্যাগশিপ কিলার টাইপের ফোন চাই, দেন ওকে আছে। এখন যদি ফাইনালি আমাকে জিজ্ঞাসা করেন এই দুইটা স্মার্টফোনের মধ্যে পারফরমেন্স সেকশনে আসলে কে এগিয়ে আছে, এটাই এগিয়ে আছে। এই ফোনটাতেও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে। পজিশনটা ফার্স্টের দিকে হয়তো অনেকের কাছে একটু নিচে মনে হবে, আমারও তেমনটাই লেগেছিল, তবে ইউজ করতে করতে ইউজ টু হয়ে যাবেন। আর এটা বেশ ফাস্ট অ্যান্ড একুরেট।
ঠিকঠাক রেজাল্ট দিচ্ছে। হ্যাঁ, ব্যাটারি রয়েছে 5000 mAh, বক্স আপনারা পেয়ে যাবেন 120 ওয়াটের চার্জার। ওই চার্জার দিয়ে এই ফোনকে ফুল চার্জ করতে 0 to 100% করতে আর কি সময় লেগে যায় 28 থেকে 29 মিনিটের মতো। আর চার্জিং টাইমে হ্যাঁ কিছুটা হিট জেনারেট করে আর কি, খুব স্বাভাবিক, একদম মানে বড়সড় চার্জার তো। ব্যাটারি ব্যাকআপ আবার বেশ ভালো, আপনি যদি একদম হাই রিফ্রেশ রেটে থাকেন তারপরেও দেখছিলাম এইটার থেকে মোটামুটি 7 থেকে 7.5 ঘন্টার মতো একটা এসওডি পাওয়া যায় মিডিয়াম ব্রাইটনেস আর কি। তো ব্যাটারি ব্যাকআপ ভালোই বলতে হচ্ছে। হ্যাঁ, আর প্রয়োজনীয় সেন্সরসগুলো আছে, যেমন আমরা এটাতে কিন্তু আইআর ব্লাস্টার পেয়েছি, তারপর জাইরোস্কোপ সেন্সর আছে। আর বাকি থাকলো কি ডিজাইনটা তো দেখছেনই, রিয়ার প্যানেলটাতে আসলে কি ভেগান লেদার মনে হয়, দেখতে বেশ সুন্দর, খুব বোল্ড টাইপের আর কি। আর এখানে ক্যামেরা মডিউলটাও বেশ বড়সড়, কার্বন ফাইবারের মতো একটা ডিজাইন আছে। প্রয়োজনীয় পোর্টস অ্যান্ড বাটন সবকিছু থাকলেও এটাতে কিন্তু 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটা নাই। সো সব মিলে এই ছিল iQOO Neo 8 Pro। এখন 7 Pro আর 8 Proর দাম তো প্রায় একই রকম বলা যায়, তো সেই জায়গা থেকে কোনটা চয়েস করতে পারেন এটা নিয়ে অনেকে ভাবছেন। ছবি তো আপনারা দুইটা সাইড বাই সাইড দেখলেনই, ওইটা আপনারা নিজেরাই ডিসাইড করেন। আর তারপরে যে বিষয়টা ছিল পারফরমেন্স সেকশন, সেখানে কিন্তু এটাই এগিয়ে আছে। তারপরে আমরা যদি বলি ডিসপ্লেটা তো এটা এগিয়ে আছে অবশ্যই। আর হ্যাঁ, দিন শেষে হয়তো মনে হতে পারে যে ভাই আমি মিডিয়াটেকটা কিনবো কিনা, বাট মিডিয়াটেক কিন্তু এখন ভালো করছে, এখন লং রানে গিয়ে আশা করছি এটা ভালো করবে, ভালো করলে আরও ভালো। তবে সবকিছু শেষে আসল কথা হলো দাম যদি আরও কিছুটা কমে তখন গিয়ে একদম পারফেক্ট ফ্ল্যাগশিপ কিলার হয়ে যাবে আর কি। হ্যাঁ, তেমনটাই আশা করব। এই মুহূর্তে মনে হয় কত 54 বা 55 হাজারের মতো রয়েছে এর প্রাইস আর কি। হ্যাঁ, তো এটা যদি কিনা কোনোভাবে 40-এর ঘরে চলে আসে, লাইক 48-49, তখন গিয়ে কিন্তু খুব দুর্দান্ত প্যাকেজ হয়ে যাবে। আপনাদের কাছে এই দুইটার মধ্যে কোনটা বেশি ভালো লাগছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে কিন্তু আবারও নতুন কোনো ভিডিওতে।